ঈদের আগে বাতিল হলো বাংলাদেশ ভারত ট্রেন চলাচল। বেনজির আহমেদের বিচার হচ্ছে না কেন, বলছেন সেলিমা রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম জানালেন ডরিন। জানাবো এমপি আনার হত্যা, আওয়ামী লীগ নেতা বাবুর 7 দিনের রিমান্ড। এবং সর্বশেষ জানাবো ভারতের ভোটাররা বুঝিয়ে দিয়েছেন তারা কিছুই ভোলেননি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের আগে বাতিল হলো বাংলাদেশ ভারত ট্রেন চলাচল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল করে মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস। পবিত্র ঈদ উল আজহার আগে এই 3টি আন্তর্দেশীয় ট্রেনই বাতিল করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ভারতের রেল কর্তৃপক্ষ। এদিকে আগামী 17 জুন বাংলাদেশে পালিত হবে ঈদ উল আজহা। এই সময়ে বাংলাদেশের অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে। জানা গেছে বিভিন্ন রুটে ট্রেনের যাত্রা ঠিক রাখতে বাংলাদেশ ভারতের মধ্যে চলা 3টি যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখা হচ্ছে। ভারত এবং বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে ট্রেন 3টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা যায়। এই সময় ঢাকা কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, খুলনা এবং কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা নিউজ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেস বন্ধ থাকবে। জানা গেছে এবার কোন ট্রেন কতদিন বন্ধ থাকবে তার একটি প্রস্তাব ভারতীয় রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেল তাতে সম্মতি দিয়েছে। বেনজির আহমেদের বিচার হচ্ছে না কেন, বলছেন সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, আজকে পুলিশের সাবেক আইজি বেনজিরের এত সম্পদ সংসদ সদস্য আনার খুন হলেন, কিন্তু তাদের বিচার হলো না কেন? তারা তো রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছেন। সেলিমা রহমান বলেন, আমরা বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে 1.5 ঘন্টা বা তারও বেশি সময় বসিয়ে রাখা হয়। আমাদের দলের নেতারা কেউ গেলে তাদের বলা হয় ক্রিমিনাল। সরকারের চোখে তারা নাকি ক্রিমিনাল, তারা নাকি বিস্ফোরক দ্রব্য মামলায় আসামি। অথচ দেখেন বাজেটের পর শেয়ার বাজারে 87% দরপতন, একেবারে ধস নেমেছে। শেয়ার বাজার বিনিয়োগ করে অনেকে জীবন দিয়ে দেন, কেউ কেউ আত্মহত্যা করেছেন, কেউ লুটেরা সরকারের সিন্ডিকেট এসব করছে। বর্তমান সরকার লুটেরা। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, আজকে আধুনিক বাংলাদেশের রূপকার হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দূরদর্শী নেতা। এমন কোনো সেক্টর নেই যেখানে জিয়াউর রহমানের অবদান নেই। তিনি কৃষির উন্নয়নে খাল খনন করেছিলেন। দেশের নতুন প্রজন্ম কিন্তু এসব বিষয়ে কিছুই জানেন না। তিস্তা প্রকল্প প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, আজকে ভারত ও চীনের মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে টানাটানি শুরু হয়েছে। আরে ভাই, তিস্তা প্রকল্প কেন আসবে? আগে তিস্তার পানি বন্টন তো করেন। তিস্তা প্রকল্প সামনে আনার কারণ হলো বাংলাদেশ এখন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। দেখেন না, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তারা ক্ষমতায় থাকার জন্য যা বিসর্জন দেওয়া দরকার তাই করছে। অন্যদিকে সীমান্তে বাংলাদেশের মানুষকে মারা হচ্ছে, তা নিয়ে প্রতিবাদও করে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম জানালেন ডরিন। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন। মামলা তদন্তে ডিবির প্রতি সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন তিনি। জানা গেছে, ঝিনাইদহে এক আওয়ামী লীগ নেতাকে নিজের বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আনারের মেয়ে ডরিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সে তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাবে, এটাই স্বাভাবিক। সে সন্দেহভাজনদের নাম বলেছে, আমরা তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করেছি। এছাড়াও ডরিনের অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়ে তদন্তের নাক গলানো ডিবির এডিসি শাহিদুর রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিয়েছে। আসামি শিমুলের বক্তব্য সঠিকভাবে রেকর্ড করতে দেননি। বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরিশাল জেলার বদলির পরেও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কী উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হবে। তার বদলি আগেই হয়েছে, কোনো কারণে সে যায়নি, এখন সে তাড়াতাড়ি চলে যাবে। মন্ত্রী বলেন, কলকাতার নিউ টাউনের বাসায় সুয়ারেজ লাইন থেকে খণ্ডিত মাংস উদ্ধার করলেও এখনো তার ডিএনএ পরীক্ষা হয়নি। তবে সেখানকার একটি খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় এমপি আনারের কিনা জানতে পাঠানো হয়েছে রাসায়নিক পরীক্ষাগারে। এমপি আনার হত্যা, আওয়ামী লীগ নেতা বাবুর 7 দিনের রিমান্ড।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ঝিনাইদহ জেলা শহরের ভুটিয়ারগাতি গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে। ডিবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় আওয়ামী লীগ নেতা বাবুকে। এ পর্যন্ত পাওয়া তথ্যে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। শিমুল ভূঁইয়া ও বাবুর দিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি। রাত 8:30টার দিকে বাবু ঝিনাইদহ সদর থানার হাজার হয়ে জিডি করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। ওই জিডিতে 3টি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। এর একটি আইফোন, একটি ভিভো এবং একটি রেডমি মোবাইল ফোন। জিডি করা 24 ঘন্টার মধ্যে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া বাসা থেকে আটক করা হয় বাবুকে। আটকের পর ডিবি জানিয়েছে, হত্যাকাণ্ডের পর শাহিনের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে বাবুর। হয়েছে SMS লেনদেনও। একসঙ্গে বৈঠকেও বসেছেন তারা। উঠে এসেছে শাহিনের সঙ্গে বাবুর অর্থ লেনদেনের বিষয়। শিমুল ভূঁইয়া বাবু এবং শাহিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বাবুকে আটকের পর তার ভাই কাজী গিয়াস আহমেদ বলেন, চরমপন্থী সংগঠন জনযুদ্ধ প্রধান ডক্টর মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডক্টর টুটুল। টুটুল শাহিনের আপন চাচাতো ভাই। সেই সূত্রে শিমুল শাহিন উভয়ই আমাদের আত্মীয়। ভারতের ভোটাররা বুঝিয়ে দিয়েছেন তারা কিছুই ভোলেননি। যথা পূর্বং তথা পরং সংস্কৃত শ্লোকটির বাংলা তর্জমা হতে পারে, আগের হাল যেভাবে যায় পিছের হালও সেভাবে যায়। ভারতে 1999 থেকে 2004 পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে বিজেপি ক্ষমতায় থাকার পর 2004 সালে সাধারণ নির্বাচন হেরে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, গ্রামে গঞ্জে বিরাজমান নীরব গরিবী বাজপেয়ীর আমলের মতো নরেন্দ্র মোদীর আমলেও জনগণকে সীমাহীন বেকারত্বে ও দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করতে হয়েছে। কর্পোরেট মালিকদের অকুণ্ঠ অনুদান এবং সব ধরনের সহযোগিতা, প্রায় সবকটি মিডিয়ার ক্রমাগত প্রচার, প্রচুর অর্থ ব্যয়, দলীয় স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার, বিভিন্নভাবে বিরোধী দলকে হয়রানি ও দলগুলোর অ্যাকাউন্ট জব্দ করা, ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি সব ধরনের কৌশল অবলম্বন করার পরও জনগণের কাছ থেকে আশানুরূপ সাড়া পায়নি বিজেপি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার বেশ কিছু তাদের অবস্থান। ওই সব অন্যায় কৌশল অবলম্বন না করলে হয়তো বিরোধী পক্ষ অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার গঠন করত। জনগণের আস্থা অর্জনের জন্য নির্বাচনের সময় বিজেপি সমর্থিত কর্পোরেট বাহিনী শেয়ার মার্কেটে বিপুল পরিমাণ বিনিয়োগ করে কৃত্রিমভাবে সুযোগ বড় করে দেখিয়েছে। বুথ ফেরত জরিপ ও কারসাজি করে বিজেপির পক্ষে বিপুল জয় দেখিয়েছে বিজেপি। সমর্থক গবেষণা সংস্থাগুলো কিন্তু বিধি বাম শেষ রক্ষা হলো না। কেন হলো না, এর উত্তর খুঁজে পেলে আমাদের সবার জন্য তা হবে একটি প্রয়োজনীয় বিরাট শিক্ষা। বিজেপির হাতে হিন্দুত্ববাদের পতাকা উড্ডীয়মান। বিজেপি শুধু হিন্দুত্ববাদী নয়, উগ্র পুঁজিবাদীও বটে। তার প্রতিফলন দেখা যায় দলের ও নেতাদের জীবনাচরণ ও কর্মকাণ্ডে। স্বয়ং নরেন্দ্র মোদীর পোশাক পরিচ্ছদের ছাপ স্পষ্ট। হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে জানায়, ট্রয়কর্তা নামের যে ফ্যাশন ডিজাইনার মুম্বাই চিত্রজগতে পুরুষ তারকাদের পোশাক তৈরি করেন, নরেন্দ্র মোদীর পোশাকও তিনি তৈরি করেন। প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর 9 লাখ রুপি মূল্যের স্বর্ণখচিত স্যুট বানিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে তার বেশভূষা ও চালচলনের জন্য মানুষ ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কটাক্ষ করে। নরেন্দ্র মোদী বা টনি ব্লেয়ারের এই যে রোগ, এর নাম হলো পুঁজিবাদ। এ প্রসঙ্গে মনে পড়ে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর কথা। একটি ঘটনায় উল্লেখ করি, নেহরুর ক্যাবিনেটের শাস্ত্রীর শেষ দিকে দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। নেহরু তাকে একবার আসামে পাঠাতে চাইলেন। সবকিছু বুঝে নিয়ে শাস্ত্রী বেরিয়ে গেলেন। নেহরু ভাবলেন, আসামে তো এখন অনেক শীত, কিন্তু শাস্ত্রীর তো শীত নিবারণের জন্য কোনো কোট নেই। ডেকে পাঠালেন শাস্ত্রীকে, বলেন, তুমি যে আসামে যাবে তোমার কি কোট আছে? শাস্ত্রী আমতা আমতা করে নেহরুর কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হলো। তখন নেহরু তাকে নিজের কোটটা দিয়ে বললেন, এবার যাও, আসাম থেকে ঘুরে এসো। দীর্ঘদেহী নেহরুর কোট তার গায়ে খুব বেমানান ছিল বটে, কিন্তু আর কোনো উপায় ছিল না। নরেন্দ্র মোদী লাল বাহাদুর শাস্ত্রীর মতো দরিদ্র পরিবারের সন্তান ছিলেন, কিন্তু আজকের নরেন্দ্র মোদীর বেশভূষা দেখে তা বোঝার উপায় নেই। মোদী কিভাবে কর্পোরেট মালিকদের ঋণ মওকুফ, বিভিন্ন ধরনের ছাড় ও বিশেষ সুবিধা দিয়ে এসেছেন তার একটি দীর্ঘ বিবরণ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, দিয়েছেন যোগেন্দ্র যাদব, শশী থারুরের মতো আরো অনেক ভারতীয় রাজনীতিক ও অর্থনীতিবিদ। কিন্তু অর্থনীতিকে অন্যদিকে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দরিদ্র কৃষককে দিল্লি যেতে হয়, খালি পায়ে গুলি খেয়ে মরতে হয়, কাউকে কাউকে আত্মহননের পথও বেছে নিতে হয়। এই যে ধনীর প্রতি পক্ষপাত আর গরিবের প্রতি অবিচার, এ হলো উগ্র পুঁজিবাদী উপসর্গ। একাধিক কারণে বিজেপি কাঙ্ক্ষিত মাত্রা সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিদের মধ্যে দারিদ্র্যের সুযোগ নিয়ে মানুষকে ধর্মান্তরিত করার এক ন্যাক্কারজনক প্রবণতা ছিল। স্বামী বিবেকানন্দ তাদের উদ্দেশ্যে বলেছিলেন, উই হ্যাভ এনাফ রিলিজিয়ন,
ইফ নিউ ফুড, জাস্ট গিভ আস ফুড, এটা পুরো ভারতবাসীর প্রাণের কথা। এর অর্থ হলো জীবন বাঁচানোর জন্য আগে চাই খাদ্য, তারপর ধর্ম। বিজেপি জনগণের জন্য খাদ্যের ব্যবস্থা না করে, অর্থাৎ চাকরির ব্যবস্থা না করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে। তাতে জনগণ ক্ষুব্ধ হয়েছে। তার প্রমাণ খোদ অযোধ্যা, যেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে, সেই আসনে বিজেপি হেরেছে। ক্ষোভ আরও বেড়েছে যখন উপলব্ধি করেছে দলটি তাদের জমি কেড়ে নিয়ে কর্পোরেট মালিকদের দিতে চাইছে। উপলব্ধি করেছে দলটি তাদের বন্ধু নয়, বন্ধু সে নদীদের। দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী ইত্যাদি মিলিয়ে ভারতে এদের সংখ্যা 52%। চাকরিতে ও স্কুল কলেজে ভর্তিতে তাদের কোটা সংরক্ষণের প্রস্তাব করেন প্রথমে 1955 সালের কালেলকার কমিশন 25 থেকে 40%, ও পরে 1980 সালে মন্ডল কমিশন 27%। বিজেপি জনগণকে 2/3 ভোটে জয় লাভ করার সুযোগ দিতে আহ্বান করেছিল, যাতে তারা সংবিধান পরিবর্তন করতে পারে। তাদের খায়েশ ছিল ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর ও সংরক্ষণ তুলে নেওয়ার। রাহুল নেতৃত্বাধীন কংগ্রেস ও অন্যান্য দল এই বিষয়টি জনগণকে বুঝিয়েছে। সে প্রচার জনগণ বিশ্বাস করেছে বিজেপির এমন বিজয় রুখে দিয়েছে। হিন্দু রাষ্ট্রের নমুনা আমরা কিছুটা দেখেছি নেপালের রাজার শাসনের আমলে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সর্বোচ্চ বর্ণ ব্রাহ্মণ সৃষ্টি করেছেন মুখ থেকে, আর শূদ্র তথা নিম্ন বর্ণ সৃষ্টি করেছেন পা থেকে। অতএব ব্রাহ্মণই সৃষ্টি, এবং ব্রাহ্মণকে সবচেয়ে উঁচু আসনে বসিয়ে রাজার সব নিয়ম নীতি প্রণয়ন করতে হবে। উদাহরণস্বরূপ, ব্রাহ্মণকে কোনো মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তা সে যত বড় অপরাধী করুক না কেন। তার কারাদণ্ড হবে বড়জোর 3 বছর ইত্যাদি। কিন্তু হিন্দু রাষ্ট্রের এই ভয়ঙ্কর রূপ যারা জানেন, তারা এই আধুনিক বিজ্ঞান যুক্তি ও মানবিকভাবে পরাকাষ্ঠায় যুগে ধর্মরাষ্ট্র সমর্থন করতে পারেন। এ সময় একটি অমানবিক বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা শূদ্র তথা দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী মেনে নেবে, এটা ভাবার কারণ কি? 70 বছর ধরে ভারতের প্রতিষ্ঠানগুলো তিল তিল করে গড়ে তুলেছিল নরেন্দ্র মোদী সরকার। পুলিশ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এমনকি হিস্ট্রিক্যাল রেকর্ড কমিশনও দলীয় লোক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে। মোদী সরকারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ, শিকাগো ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক রঘু রাজন, যিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি মোদীর ডিমনিটাইজেশন নীতি অনুমোদন করেননি বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ এই নীতি ব্যাপক ক্ষতি করেছে অর্থনীতি। দুর্নীতি রোধের নামে এই নীতি আদতে তার ঘনিষ্ঠ সহযোগীদের হাজার হাজার কোটি রুপি হস্তগত করার সুযোগ করে দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।